নির্ঝর আজ বেশ কয়েকদিন পর নিজের আড্ডায় এসেছে। টেবিলের চারদিকে চারজন বন্ধু আজ একসাথে পুল গেম খেলছে। নির্ঝর বিয়ারের বটলটা মুখে দিয়ে লাঠি হাতে স্ট্রাইকে আঘাত করে যেই না বলে মারতে যাবে অমনি হঠাৎ করে একটা মেয়ে নির্ঝরের ঘাড়ে হাত রাখলো। নির্ঝর সেই হাত অনুসরণ করে মেয়েটার মুখের দিকে তাকালো। নির্ঝর হেসে বলল, দিশা। দিশা নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলল, হাই হ্যান্ডসাম। পাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো নির্ঝরের কানে। তাকিয়ে দেখলো ফরহাদ, আরিফ আর ঈশান মুখ টিপে হাসছে। নির্ঝর তাদের দিকে রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দিশার হাত সরিয়ে বলে, কেমন আছো? দিশা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝরের হাত থেকে লাঠিটা নিয়ে স্ট্রাইকে আঘাত করে বল মেরে পকেটে ফেলল। অতঃপর নির্ঝরের দিকে তাকিয়ে বলল, কিভাবে ভালো থাকি বলো? এতবার মেসেজ করলাম তোমায়, অথচ তুমি আমাকে রিপ্লাই দিলে না, ইগনোর করলে, অ্যাভয়েড করে দিলে আমাকে। নির্ঝর হাসলো, কিছু বলল না। পাশ থেকে ফরহাদ বলে ওঠে, দিশা, নির্ঝর এখন ম্যারিড। দিশা ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে তাকিয়ে বলে, তাতে কি? নিজের বউকে এত ভয় পাও তুমি যে বাকি মেয়েদের সাথে কথা বলে অফ করে দিলে? উফ নির্ঝর, কামন, এটা তোমাকে মানায় না। নির্ঝর শব্দ করে হেসে শ্বাস ফেলে বলল, নির্ঝর এখনো বদলেনি দিশা। ও আগে যেমন ছিল এখনো তাই আছে, কারো সাধ্য নেই আমাকে বদলানোর। দিশা হেসে নির্ঝরের খুব কাছে এসে তার হাত দুটো নির্ঝরের ঘাড়ে রেখে বলল, আচ্ছা কথা বাড়ালাম না, চলো ডান্স করা যাক। নির্ঝর কিছু বলতে যাবে তখন হুট করে ফোনটা বেজে উঠল তার। নির্ঝর ফোনের দিকে তাকিয়ে দেখলো অর্ণবের কল। দিশার হাত সরিয়ে নিয়ে বলল, আজ না দিশা, আরেকদিন, আমাকে এখন যেতে হবে। তারপর ফরহাদের দিকে তাকিয়ে বলল, বাই গাইস। অতঃপর যেই না নির্ঝর বের হতে যাবে অমনি দিশা তার হাতখানা ধরে ফেলল। নির্ঝর ভ্রু কুঁচকে দিশার দিকে তাকালো। দিশা মুচকি হেসে হাতখানা বাড়িয়ে নির্ঝরকে হাগ করতে চাইল। নির্ঝর মুচকি হেসে এক হাত দিয়ে হাগ করে বলল, বাই। দিশা নির্ঝরের ঘাড়ের কাছে মুখটা নিয়ে সাদা শার্টের উপর নিজের দুখানা ঠোঁটের চুমু খেয়ে নিল নির্ঝরের অজান্তেই। অতঃপর বলে উঠল, বাই। নির্ঝর চেয়ার থেকে গায়ের স্যুটটা হাতে নিয়ে ফোন টিপতে টিপতে গাড়ির কাছে চলে এলো। নির্ঝর যেতেই দিশা বাঁকা হাসি দিল। বাড়ির কাছে গাড়ি থামিয়ে বের হতে নীরবের গাড়ি চোখে পড়ল। নির্ঝর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত কম হয়নি, এই ছেলেটা এখনো এখানে। নির্ঝর মুখ ভেঙচি কেটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কলিং বেল বাজতেই অর্ণব বুঝতে পারলো ড্যাডি এসেছে। নির্ঝর স্যুটটা সার্ভেন্টের হাতে দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরল। মেহেরিন আর নীরব বসা থেকে দাঁড়িয়ে গেল। গাঢ় লাল ঠোঁটের ছাপ আড়াল হলো না তাদের চোখ থেকে। নীরব বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সেই ঠোঁটের দিকে। সেই একই চাহনিতে মেহেরিনের দিকে তাকালো সে। মেহেরিনের মুখে তেমন কোনো প্রভাব নেই, কিঞ্চিত হাসি রেখে নির্ঝরকে বলে ওঠে, আগে ফ্রেশ হয়ে আসুন, ডিনার করবেন। নির্ঝর আচ্ছা বলে অর্ণবকে নামিয়ে রেখে ঘরের দিকে পা বাড়ালো। নীরব মেহেরিনকে কিছু বলবে তার আগেই মেহেরিন ও নির্ঝরের ঘরের দিকে পা বাড়ালো। নির্ঝর ঘরে এসে বিছানায় বসে গায়ের শার্টটা কয়েকটা বোতাম সবে খুলল। এর মাঝেই প্রবেশ ঘটল মেহেরিনের। সে দাঁড়িয়ে গেল। মেহেরিন হেসে নির্ঝরের সামনে এসে দাঁড়ালো, বলে ওঠে, পরের বার থেকে এসব খেয়াল রাখবেন নির্ঝর। নির্ঝর মেহেরিনের কথার কিছুই বুঝতে পারল না। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন সব? মেহেরিন নির্ঝরের হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে তার ঘাড়ের শার্টটা মুঠ করে আয়নার দেখল। নির্ঝর চমকে গেল। মেহেরিন হেসে বলল, মনে রাখবেন, বাড়িতে আমার ছোট একটা ছেলে আছে, আরও অনেক সার্ভেন্ট আছে, কোনোভাবে কি চাইবেন তাদের কাছে ছোট হতে? নির্ঝর থতমত খেয়ে বলল, মেহু, আমি সত্যি জানি না এইসব কিভাবে, মানে। মেহেরিন নির্ঝরের শার্টটা ছেড়ে দিল। নির্ঝরকে থামিয়ে দিয়ে বলল, থামুন নির্ঝর, আমি কোনো এক্সকিউজ চাইনি, শুধু বলেছি পরের বার থেকে দেখে শুনে আসবেন। স্বাধীনতা পেয়েছেন ঠিক, আপনার পার্সোনাল লাইফে আমি আসবো না, কিন্তু সেখানে আমার অর্ণবকে টেনে আনবেন না। ও ছোট, এসব বুঝবে না, কিন্তু তাই বলে তার মাথা থেকে এসব নেমে যাবে না। খুব ভালোবাসে আপনাকে, ওর ছোট মনে কষ্ট দিবেন না।
বলেই হন হন করে বেরিয়ে গেল মেহেরিন। নির্ঝর রেগে মাথার চুল হাত দিয়ে এলোমেলো করে ধপাস করে নিচে বসে পড়ল। তার নিজেরও জানা নেই এটা কিভাবে হলো আর কখন হলো। রাগের শরীর কাঁপতে লাগলো তার। কিছু না করেও এসব অপবাদ মাখতে হচ্ছে, সহ্যের বাইরে হয়ে দাঁড়িয়েছে এসব। খাবার শেষে নীরবকে বিদায় দিয়ে মেহেরিন অর্ণবকে নিয়ে ঘরে চলে গেল। নির্ঝরের সাথে একটা কথা অবধি বলল না সে। এদিকে নির্ঝরের খাওয়া বলতে কিছুই হয়নি। নীরব চেয়ার থেকে উঠে নির্ঝরকে বলল, কথা আছে তোমার সাথে, বাইরে আসো। বলেই উঠে বাড়ির বাইরে চলে গেল। নির্ঝরও উঠে দাঁড়ালো, 2 হাত প্যান্টের পকেটে দিয়ে বাইরের দিকে এসে দাঁড়ালো সে। নীরব গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। নির্ঝর তার কাছে যেতেই নীরব নির্ঝরের কলার চেপে ধরে গাড়ির সাথে ঠেকালো। হুট করে এমনটা হওয়ায় নির্ঝর পেছনের দিকে কাছে বেশি ব্যথা পেল। নীরব কঠিন গলায় বলে উঠল, সাহস কি করে হয় তোমার এমনটা করার? নির্ঝর একটু জোরেই হাসলো, বলে উঠল, আমার সাহস কিন্তু মারাত্মক। নীরব কলার আরো জোরে চেপে ধরে বলল, কি করেছে জানো? কিভাবে পারো এমন নোংরা কাজ করতে? একটু লজ্জা করো না তোমার? নির্ঝর কলার থেকে নীরবের হাত সরিয়ে বলল, তুমি কি আমাকে বলার আমি কি করব আর কি করব না? নীরব রেগে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। রাগে তার ঠোঁট দুটো কাঁপছে। দাঁতে দাঁত চেপে সজোরে একটা ঘুষি মারলো নির্ঝরের মুখে। নির্ঝর সামলাতে না পেরে হুমড়ি খেয়ে নিচে লুটিয়ে পড়ল। নীরব বলে ওঠে, বলেছিলাম তোমাকে আমি, মেহেরিনকে কষ্ট দিলে আমি ছেড়ে দেব না তোমায়। নির্ঝর নীরবের দিকে তাকালো, উঠে বসলো, গালে হাত দিয়ে নীরবের দিকে তাকিয়ে বলল, এতটুকুই জোর আছে তোমার? নীরব রেগে নির্ঝরের কলার ধরে বলে, ইউ বাস্টার্ড। নির্ঝর হেসে বলল, আমি আসলেই অনেক বড় বাস্টার্ড। পেছনে তাকিয়ে দেখো। নীরব ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে দেখলো ব্যালকনিতে মেহেরিন দাঁড়ানো। তাকে দেখে নির্ঝরের কলার ছেড়ে দিল সে। অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। নির্ঝর নীরবের কলার ধরে কানে ফিসফিসিয়ে বলল, বললাম না অনেক বড় বাস্টার্ড আমি। দাঁত বের করে হেসে দিল। মেহেরিন চলে গেল ব্যালকনি ছেড়ে নির্ঝরের ঘরে। মেহেরিন আইস ব্যাগ নির্ঝরের গালে ধরেছে। ব্যথাটা খুব লেগেছে, গালের এক পাশ লাল হয়ে গেছে। মেহেরিন আইস ব্যাগ ছেড়ে দিতেই নির্ঝর তা নিজের গালে ধরল। মেহেরিন নির্ঝরের সামনে ঔষধ রেখে বলল, খেয়ে নেবেন, ব্যথা সেরে যাবে। বলেই উঠতে যাবে তখন নির্ঝর হেসে বলল, তোমার বন্ধু অনেক ভালোবাসে তোমায়। মেহেরিন শান্ত গলায় বলল, ভালোবাসে বলেই সে বন্ধু। নির্ঝর মেহেরিনের দিকে তাকিয়ে বলল, একটু বেশি ভালোবাসি তোমায়, না হলে আমাকে যাবে শাসালো। মেহেরিন হেসে বলল, তবুও যা করেছে মন থেকেই করেছে, অন্যদের মতো আমাকে দেখানোর জন্য কিছুই করেনি। বলেই মেহেরিন বেরিয়ে যেতে নিল। দরজার কাছে আসতেই নির্ঝর বলে উঠল, কি বলতে চাও তুমি? মেহেরিন নিঃশ্বাস ফেলে বলল, এই যে আমাকে দেখানোর জন্য আত্মরক্ষা না করে সিম্প্যাথি পাওয়ার আশা তো করেনি। নির্ঝর একটু জোরেই বলল, মেহু। মেহেরিন মুচকি হেসে বলল, ভুল বলিনি, নীরবকে যেমন বুঝি আপনাকেও তেমন বুঝি। বলেই মেহেরিন চলে গেল। রাগে নির্ঝরের শরীর চলতে লাগলো। হাতের আইস ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেলে বাইরে চলে এলো সে। মেহেরিন নিজের ঘরের কাছে আসতেই নির্ঝর তার হাত টেনে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে নিল। হুট করেই এমন কিছু হওয়ায় মেহেরিন চমকে উঠল। নির্ঝর রেগে তার বাহু দুখানা চেপে ধরল। মেহেরিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। নির্ঝর তার দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, এটা বলছো যে আমি সিম্প্যাথি পাওয়ার জন্য মার খেয়েছি? না বলতেই সব বুঝে গেছো, অথচ আমি পড়ে যাচ্ছি যে সেই লিপস্টিকের দাগ সম্পর্কে আমি কিছু জানি না। সেটা কেন বিশ্বাস করছো না? মেহেরিন হেসে বলল, আমার বিশ্বাস করাতে না করাতে কি যায় আসে নির্ঝর? আমার বিশ্বাস করাটা কি খুব জরুরি? নির্ঝরের মুখটা মলিন হয়ে গেল। ছেড়ে দিল মেহেরিনকে। মেহেরিন বলে উঠল, আমার সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। আমি আগেও বলেছি আপনার পার্সোনাল লাইফে আমি আসছি না, কিন্তু অর্ণবকে তাতে টানবেন না। যার সাথে যা ইচ্ছা করুন, কিছু বলার নেই। তবে এটা খেয়াল রাখুন, একজন ভালো বাবা থেকে নিজের নামটা যেন সরাতে না হয়। আর কিছু না হোক, একজন ভালো বাবা হিসেবে থাকুন। গুড নাইট, ঘুমাতে যান। বলেই মেহেরিন চলে গেল ঘরের ভিতরে। নির্ঝর সেখানে দাঁড়িয়ে রইল। মেহেরিনের দরজায় লক করার শব্দটা তার কানে বাড়ি গেল। মাথায় অদ্ভুত রকমের যন্ত্রণা হতে লাগলো। নির্ঝর এক হাত মাথায় দিয়ে অন্য হাত
দেওয়ালে আঁকড়ে ধরে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি মেহরিন। এবার তুমি বলো, ভালোবাসবে কি আমায়? গাঢ় গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে মেহেরিনকে প্রপোজ করলো সে। মেহেরিনের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যাচ্ছে। অনেকদিন ধরেই এটার অপেক্ষায় ছিল সে। তার ভালোবাসার প্রকাশ অবশেষে হয়েই গেল। সে কতটা ভালোবাসে এবার বলতে পারবে তাকে। মেহেরিন বিলম্ব না করে গোলাপ হাতে নিয়ে তার দিকে ঝুঁকলো। তার এলোমেলো চুলগুলো হাত দিয়ে নেড়ে বলল, ভালোবাসি। সে একটা মিষ্টি হাসির সাথে দাঁড়িয়ে গেল, জড়িয়ে ধরল তাকে। রাতের এই খোলা আকাশের নিচে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। সমুদ্রের পাশ থেকে ঢেউয়ের শব্দ ভেসে আসছে। মেহেরিন দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে সেই শব্দ শুনে যাচ্ছে। হুট করেই শীত লাগছে তার। সে আরো গুটিসুটি মেরে তার বুকের মাঝে ঢুকে যাচ্ছে। গায়ের জ্যাকেটটা খুলে মেহেরিনের গায়ে দিয়ে দিল সে। সামনেই আগুন ধরানো হয়েছে। মেহেরিনকে সেখানে বসিয়ে গিটার হাতে নিল সে। গিটারের সুর বাজাতে লাগলো, তার সাথে গান ধরলো সে। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে, চুড়ায়া হ্যায় मैंने কিসমত কি লকিরো সে। সেই দিনের এক গান আজও ভেসে আসছে মেহেরিনের কানে। সে যাবার পর এই গান আর কখনো শুনেনি সে। ঘুম ঘুম চোখে সেই গান শুনছে সে। কিন্তু কে গাইছে এই গান? মেহেরিন চোখ মেলে তাকালো। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। তাহলে অ্যালার্ম বাজলো না কেন? বিছানার পাশে তাকিয়ে অর্ণবকে দেখতে পেল না সে। বুঝতে বাকি রইল না এটা তার কাজ। অর্ণব প্রায়ই এমনটা করে। মেহেরিনের আগে সে উঠে গেলে অ্যালার্ম বন্ধ করে দেবে, ভাবে তার মাম্মি হয়তো আরও ঘুমাবে। মেহেরিন মুচকি হেসে বিছানা ছেড়ে উঠল। গান এখনো ভাসছে তার কানে। তার মানে এটা তার স্বপ্ন নয়, সত্যি কেউ গাইছে এই গান। ঘরের দরজা খোলা। মেহেরিন গানের গলা অনুসরণ করে হাঁটতে হাঁটতে নিচে চলে এলো। বসার ঘরে নির্ঝর আর অর্ণব গান গাইছে। নির্ঝরের হাতে একটা গিটার, সে গান গাইছে আর অর্ণব তার পেছন পেছন দৌড়াচ্ছে। এই সোফায় উঠে লাফাচ্ছে তো এই গানের সাথে নাচছে। সব সার্ভেন্টদের দাঁড়িয়ে তাদের কাহিনী দেখছে। তাদের চোখ মেহেরিনকে পড়তেই যে যার মতো চলে গেল। নির্ঝর গান শেষ করে অর্ণবের চুলগুলো নেড়ে বলল, পছন্দ হয়েছে? অর্ণব দাঁত বের করে হেসে মাথা নাড়ল। উপরের দিকে তাকিয়ে বলল, মাম্মি। নির্ঝর ভ্রু কুঁচকে বলে, মাম্মি? অতঃপর উপরের দিকে তাকিয়ে দেখে মেহেরিন সিঁড়ি বেয়ে নামছে। অর্ণব দৌড়ে চলে যায় তার কাছে। মেহেরিন তার কপালে চুমু খেয়ে বলে, গুড মর্নিং অর্ণব সোনা। অর্ণব দাঁত বের করে হেসে বলে। মেহেরিন হেসে তার চুলগুলো এলোমেলো করে দেয়। অতঃপর তাকালো নির্ঝরের দিকে। নির্ঝরকে দেখে একগাল হাসলো সে। তারা হাসি দেখে নির্ঝরও হেসে দিল। তবে এই হাসিতে অদ্ভুত কিছু ছিল না। সহজ সরল একটা মিষ্টি হাসি যা প্রত্যেক সকালকেই সুন্দর করে দেয়। রাতের ঘটনার পরেই হাসি আশা করেনি সে মেহেরিনের কাছে, তাই হয়তো একটু বেশি ভালো লাগছে। নীরব পায়চারি করে মেহেরিনের কেবিনের বাইরে ঢুকবে কি না এখন অব্দি তা ঠিক করতে পারেনি। বুঝতে পারছে না কি হবে। এই এক পা গাচ্ছে তো আবারও দু পা পিছিয়ে যাচ্ছে। মেহেরিনের পিএকে দিয়ে খবর পাঠালো তাকে আসার জন্য। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে শুকনো ঢোক গিলে ঢুকলো মেহেরিনের কেবিনে। মেহেরিনের চোখ ল্যাপটপে। নীরব তার সামনে এসে চেয়ারে বসলো। মেহেরিন তার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, একটু চেক করো এটা। নীরব মাথা নাড়িয়ে ফাইলটা হাতে নিল। ফাইল চেক করার মাঝে তার মন নেই, তার মন মেহেরিনের দিকে। একটু পর পরই তাকে দেখছে। মেহেরিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নীরবকে বলে ওঠে, আমাকে দেখতে বলিনি, ফাইল চেক করতে বলেছি। করছি। এত ভয় পাওয়ার কিছু নেই। গত রাতের কিছুই জিজ্ঞেস করবো না তোকে। কিন্তু মেহেরিন, গত রাতের কিছু নিয়েই কথা হবে না, কোনো কিছু নিয়েই না। গট ইট? ওকে। যা নিজের কেবিনে গিয়ে চেক কর, না হলে এখানে বসে থেকে অস্থির হয়ে পড়বি। নীরব বিনা বাক্যে ফাইল নিয়ে উঠে চলে গেল। অর্ণবকে খুঁজতে খুঁজতে মেহেরিন নির্ঝরের ঘরে এসে দাঁড়িয়েছে। খুব বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। ঘ্রাণটা বেশ চোরালো। মেহেরিন চোখ মেলে চারিদিকে তাকালো। স্বপ্ন নয় তো এসব? দিয়ে আসবে তাহলে এখন? কিন্তু না, তা তেমন কিছু হলো না। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল।
পা বাড়ালো ব্যালকনির দিকে। গুনগুন শব্দ ভেসে আসছে সেখান থেকে। মেহেরিন কাছে গিয়ে দেখলো নির্ঝর আনমনে বেলি ফুলে পানি দিচ্ছে। গাছটায় বেলি ফুল ফুটতেও দেখা যাচ্ছে। মেহেরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল সাদা রঙের সেই বেলি ফুলের দিকে। অতীত আবারও আচমকা উকি দিল। সারা বাড়ি মাথায় করে নীরু চেঁচিয়ে যাচ্ছে। শুভ্র খান সকালের পেপার পড়াতে সবে মাত্র মনোযোগ দিয়েছিলেন, কিন্তু নীরুর চেঁচামেচিতে তা সম্ভব হচ্ছে না। নীরু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মেহের মেহের বলে ঢেকেই যাচ্ছে। তার আওয়াজে বাড়ির সব সার্ভেন্ট হাজির, কিন্তু যাকে খুঁজে তাকে পাওয়া যাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করেও হদিশ পেল না তার। সারা বাড়িতে খুঁজেও যখন মেহেরকে পেল না, তখন ছাদে চলে এলো সে। মেহের এক কোণে বসে তার ছোট্ট হাত দ্বারা বেলি ফুলের মালা গাচ্ছে। ছাদের দরজা খোলার শব্দে উঠে দাঁড়িয়ে গেল সে। নীরুকে দেখে মালাখানা নিজের পেছনে লুকিয়ে ফেলল। নীরু রেগে তার সামনে এসে দাঁড়ালো। রাগে ফুঁসছে সে, চিৎকার করে বলে ওঠে, মেহের, তুই আবারও আমার গাছের ফুল ছিঁড়েছিস? মেহের দাঁত বের করে হেসে মাথা নাড়ল। নীরু রেখে নাক ফুলিয়ে বলল, আবার হেসে বলছিস? তোকে তো আমি। মেহের পাশ কাটিয়ে এক দৌড় দিয়ে বলল, তবে রে। নীরু ও ছুটতার পেছনে। দু বোন মিলে পুরো ছাদ দৌড়াদৌড়ি করে বাড়ির ভেতর আসলো। বাড়ির ভিতরেও তুমুল ঝড়। এক পর্যায়ে মেহেরের হাত থেকে ফুলের মালাটা পড়ে গেল, আর সেই মালায় নীরুও পাড়া দিয়ে ফেললো। পুরো মালা নষ্ট হয়ে গেল। মেহের সেই নষ্ট মালা নিয়ে কি কান্না! নীরু দুহাত দিয়ে তাকে কোলে বসেও সেই কান্না থামাতে পারছে না। অবশেষে শুভ্র খান এসে আইসক্রিম খাইয়ে শান্ত করেছে তাকে। ঘাড়ে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কেঁপে উঠল মেহেরিন। তার কল্পনার সমাপ্তি ঘটল। সামনে তাকিয়ে দেখলো নির্ঝর তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নির্ঝর আবার তাকে ঝাঁঝিয়ে বলল, মেহু, হুম। তুমি এখানে? মেহেরিন থমথমে খেয়ে গেল। কেন এসেছিল তাও মনে হচ্ছে ভুলে যাচ্ছে। খানিকটা সময় লাগিয়ে বলল, আসলে অর্ণবকে খুঁজতে এসেছি। অর্ণব তো এখানে নেই। এখানে নেই মানে কোথায় সে? পুরো বাড়িতে খুঁজেছি আমি, কোথায় নেই ও। শান্ত হ মেহু, হাইপার কেন হচ্ছ? অর্ণব মিস মারিয়ার সঙ্গে শপিংয়ে গেছে। মিস মারিয়ার সাথে? হ্যাঁ, হুট করে আমার কাছে এসে বলল মিস মারিয়ার সঙ্গে নাকি শপিংয়ে যাবে। ও নিজে বলল? হুম। হঠাৎ কি হলো ছেলেটার? লাগিয়ে বলল, বলেই আনমনে আবারও তাকা। নির্ঝর শান্ত গলায় বলে উঠে, মেহু। হুম। ঠিক আছে তুমি? মেহেরিন অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, হ্যাঁ ঠিক আছে আমি। আমার আবার কি হবে? না, এমনি। আচ্ছা আমি যাচ্ছি। বলেই চলে যেতে নিয়েও মেহেরিন আবারও পিছনে ফিরল। বিষণ্ণ দৃষ্টিতে তাকালো বেলি ফুলের দিকে। নীরু চলে যাওয়ার পর এই ফুল আর কখনো এই বাড়িতে আনেনি সে। এই বেলি ফুলের ঘ্রাণ তাকে বারবার নীরুর কথা মনে করিয়ে দেয়, জাগিয়ে তোলে তার পুরনো আঘাত। মেহেরিন বেলি ফুল থেকে চোখ সরিয়ে নির্ঝরের দিকে তাকালো। শীতল গলায় বলল, বেলি ফুলের গাছটা কার? নির্ঝর মুচকি হেসে বলল, এটা আমার খুব পছন্দের। বেলি ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে, তোমার লাগে না? মেহেরিন কঠিন গলায় না বলে চলে এলো সেখান থেকে। নির্ঝর খানিকটা অবাক হলো। বেলি ফুলকে ছুঁয়ে বলতে লাগলো, তোমার ভালো না লাগার কারণটা কি? মাঝরাতে বিছানার চাদর সরিয়ে টিপ টিপ করে উপরের দিকে তাকিয়ে আছে অর্ণব। একবার এপাশ তাকিয়ে দেখলো মেহেরিন ঘুমাচ্ছে, গভীর ঘুম। অর্ণব তবুও চোখের পাতা ফেলে ফেলে তার দিকেই তাকিয়ে আছে। ল্যাম্প শেডের আলোয় মেহেরিনের মুখ ভালোই দেখা যাচ্ছে। অর্ণব উঠে বসে তার মুখের সামনে হাত নাড়িয়ে যাচ্ছে। না, মেহেরিন জাগছে না। অর্ণব খুব সাবধানে উঠে গেল বিছানা ছেড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:50 বাজে। অ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে 12টার অ্যালার্ম দিল সে। অতঃপর নির্ঝরকে ফিসফিসিয়ে ডাকতে লাগলো, ড্যাডি। নির্ঝরও তখনও ঘুমায়নি। অর্ণব তাকে ছুতেই তার দিকে তাকালো সে। চোখ টিপ দিল একটা। অর্ণব দাঁত বের করে হেসে দিল। রান্নাঘরে এই নিয়ে তৃতীয়বার চামচ পড়ার আওয়াজ এলো। নির্ঝর আর অর্ণব দুজনেই চোখ বন্ধ করে নিল। না, এই আওয়াজ উপরে পৌঁছিয়েছে বলে মনে হচ্ছে না। নির্ঝর ফিক করে হেসে কেক বানানোর মিশ্রণটি তৈরি করতে লাগলো। মিশ্রণটি ঠিক আছে কিনা তা দেখার জন্য চামচ দিয়ে খানিকটা নিয়ে
চেখে দেখলো, অতঃপর অর্ণবের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দিল। অবশেষে বেক করার জন্য ওভেনে রাখা হলো মিশ্রণটি। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে অর্ণবের দিকে তাকালো, তাকে কোলে উঠিয়ে টেবিলে বসালো, চকলেটের খানিকটা তার গালে মাখিয়ে দিল, অতঃপর তাকে নিচে নামিয়ে দিল। অর্ণব খানিকটা চকলেট হাতে নিয়ে নির্ঝরের পেছনে পেছনে দৌড়ালো। কেক বেক করা হয়েছে, চকলেট কেক। দুজন মিলে এবার কেক ডেকোরেট করা শুরু করলো। কাজ শেষ হবার পর নির্ঝর অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণবের মাম্মির কেক রেডি। অর্ণব হেসে বলল। হুট করে উপর থেকে অ্যালার্ম ঘড়ির শব্দ আসতে লাগলো। দুজনেই একসাথে ঘড়ির কাঁটার দিকে তাকালো। 12টা বেজে গেছে। নির্ঝর হেসে বলে ওঠে, কাজ শুরু করা যাক। অর্ণব হেসে জোরে জোরে মাথা নাড়াতে থাকে। মেহেরিন ঘুম ঘুম চোখে অ্যালার্ম ঘড়ির দিকে হাত বাড়ালো। অ্যালার্ম বন্ধ করে তার পাশে হাত দিতেই খালি পেল। মেহেরিন চট করে চোখ মেলে তাকালো। অর্ণবকে আর নির্ঝরকে দেখতে না পেয়ে লাফিয়ে উঠল সে। উঠে বসে চারিদিক খুঁজতে লাগলো। কোথায় গেল এই দুজন? চোখ পড়ল ঘরের দরজা খোলা। বিছানা ছেড়ে নেমে পড়ল সে। হাঁটতে হাঁটতে বসার ঘরে এলো, কিন্তু এখানকার সবকিছুই অন্ধকার। মেহেরিন সাথে করে ফোনটাও আনেনি। আধারের মাঝে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। অর্ণব, অর্ণব সোনা, কোথায় তুমি? নির্ঝর, আপনি কি ওর সাথে আছেন? কোথায় আপনারা? তার কথায় সায় কেউই দিল না। শেষ সিঁড়ি বেয়ে নামতেই হাতের সাথে কিছু একটা বাজলো। সাথে সাথে তার উপর কিছু পড়লো বলে মনে হলো। আলো জ্বলে উঠলো। মেহেরিন থতমত খেয়ে সামনে তাকালো। নির্ঝর আর অর্ণব দাঁড়ানো। অর্ণবের হাতে একটা কেক। মেহেরিন ভ্রু কুচকালো। অর্ণব কেক হাতে সামনে এসে বলল, হ্যাপি বার্থডে মাম্মি। মেহেরিন হাঁটু গেড়ে বসলো তার সামনে। চোখ পড়লো কেকের উপর। মেহেরিন কেক হাতে নিয়ে দেখলো তাতে লেখা তার মাকে হ্যাপি বার্থডে। সে হেসে বলল, তুমি বানিয়েছো? অর্ণব মাথা নাড়িয়ে বলল, আমি আর ড্যাডি। মেহেরিন কেক টেবিলে রেখে জড়িয়ে ধরলো অর্ণবকে। চুমু খেলে তার কপালে, বলে উঠল, থ্যাংক ইউ অর্ণব সোনা, মাম্মি খুব হ্যাপি। অর্ণব দাঁত বের করে হাসলো। নির্ঝর এসে সামনে দাঁড়ালো মেহেরিনের। মেহেরিন উঠে দাঁড়ালো। নির্ঝর মুচকি হেসে বলল, হ্যাপি বার্থডে মেহু। মেহেরিন মুচকি হাসলো, বলে উঠল, থ্যাঙ্কস। অর্ণব উঠে মেহেরিনের হাত নাড়িয়ে তাকে ডাকলো। মেহেরিন অর্ণবের থুতনিতে হাত রেখে বলল, কি অর্ণব সোনা? অর্ণব নিজের গালে হাত রেখে বলল, ড্যাডি। মেহেরিন বুঝতে পারলো না। সে হেসে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরও তেমন কিছু বুঝলো না। অর্ণব আবারও গালে হাত রেখে বলল, ড্যাডি। মেহেরিন বলে উঠল, বুঝছি না অর্ণব। অর্ণব হাই করে কপালে হাত রাখলো। হাত দিয়ে ইশারা করে মেহেরিনকে ডাকলো। মেহেরিন হাঁটু গেড়ে বসতেই অর্ণব তার গালে চুমু খেয়ে বলল, ড্যাডি থ্যাংক ইউ। মেহেরিন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। নির্ঝর প্রথমে শখ খেয়েও এবার ঠোঁট কামড়ে হাসতে লাগলো। অর্ণব আবারও মেহেরিনকে দেখিয়ে নির্ঝরের দিকে ইশারা করলো। মেহেরিন থতমত খেয়ে বলল, এসব পরে অর্ণব কেক কাটবো, এসো। বলেই অর্ণবের হাত ধরে টানতেই অর্ণব হাত গুটিয়ে নিল। এসে ধরলো নির্ঝরের হাত। মেহেরিন বিরক্ত চোখে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর অর্ণবকে কোলে নিয়ে বলল, অর্ণব কেক কেটে নি। অর্ণব নির্ঝরের গলা জড়িয়ে মুখ ঘুরিয়ে নিল। নির্ঝর আবারও বলে ওঠে, অর্ণব তো গুড বয় না, তাহলে অর্ণব এখন কেন রাগ করছে? মাম্মির জন্মদিনে এমন করে অর্ণব? অর্ণব নড়ে চড়ে উঠল, তবে মুখ ফেরালো না, গম্ভীর হয়ে রইল। মেহেরিন নির্ঝরের কাছে এসে দাঁড়ালো। নির্ঝর বলে উঠল, মেহু 2 মিনিট দেখো অর্ণব। মেহেরিন হেসে বলল, অর্ণবকে আমার কোলে দিন। অর্ণব মাম্মির কোলে আসো। অর্ণব মাথা নাড়িয়ে না করলো। মেহেরিন একটু জোর করেই খুলে নিল তাকে। অর্ণব মুখটা গম্ভীর করেই রাখলো। মেহেরিন হেসে বলল, আমার অর্ণব রাগ করলে খুব মিষ্টি লাগে দেখতে, তাই অর্ণবকে একটা মিষ্টি চুমু তো খেতেই হয়, তাই না অর্ণব? অর্ণবের মুখে মিটিমিটি হাসি দেখা গেল। মেহেরিন হেসে তার গাল ধরে চুমু খেলো। অর্ণব ফিক করেই হেসে দিল। মেহেরিন আবারও বলল, থ্যাংক ইউ অর্ণব, মাম্মিকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। অর্ণব উঠে মেহেরিনের গালে চুমু খেলো। অতঃপর মেহেরিন তাকালো নির্ঝরের দিকে। সে নির্ঝরের কাছে এসে দাঁড়ালো। মুখ খুলে শ্বাস নিয়ে শুকনো ঢোক গিলে কিঞ্চিত হেসে বলল, ধন্যবাদ নির্ঝর। বলেই নির্ঝরের গালের কাছে নিজের ঠোঁটটা এগিয়ে দিল। মেহেরিনের এভাবে কাছে আসা নির্ঝরের অস্থিরতা বাড়িয়ে দিল। মেহেরিনের ঘন নিঃশ্বাস নির্ঝরের গালের কাছে পড়তেই তার শরীরে কাঁটার মতো বিঁধে গেল। নির্ঝর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো সময় তার কাছে সেখানেই থেমে গেছে। নির্ঝর শুকনো ঢোক গিলল। মেহেরিন তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া কয়েক সেকেন্ডের জন্য তার গালের উপর ছোঁয়াতেই নির্ঝর দম মনে হয়
বেরিয়ে গেল। বুকের ভেতর কোথায় চেনচেন ব্যথা অনুভব করতে লাগলো। এ কেমন অনুভূতি? এই অনুভূতিতে যেমন সে ভালোবাসার স্বাদও পাচ্ছে, তেমনি কষ্টও অনুভব করছে। কিরকম অনুভূতি? মেহেরিন নির্ঝরের কানের কাছে ফিসফিসিয়ে বলল, সরি। অতঃপর সামনে ফিরে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর চোখ ফিরিয়ে তাকালো তার দিকে। মেহেরিন খুব সূক্ষ্মভাবেই বলল, শুধুমাত্র অর্ণবের জন্য। বলেই হেসে দিল। নির্ঝরের চোখ পড়ল সেই হাসির দিকে। কেন জানি এই হাসি দেখলে তার মনে এক ধরনের শান্তি অনুভব করে সে। নির্ঝরের ঠোঁটের হাসি ফুটলো, আর সেই হাসির কারণ হলো মেহু। মেহেরিন শীতল গলায় বলল, কেক কাটা যাক। নির্ঝর হেসে মাথা নাড়ালো। অতঃপর এসে মোমবাতি জ্বালালো। মেহেরিন মোমবাতি ফু দিতেই নির্ঝর আর অর্ণব হাততালি দিল। মেহেরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। খুব আনন্দ লাগছে তার। অর্ণব ছুরি ধরলো, তার সাথে মেহেরিন হাত ধরে কেক কাটলো। নির্ঝর পাশে বসে হাততালি দিল। কেকের প্রথম অংশ অর্ণব নিয়ে তা মেহেরিনকে খাওয়ালো। লাফিয়ে নির্ঝরের কাছে এসে তাকে খাওয়ালো। মেহেরিন কেকে নিয়ে অর্ণবের আর নির্ঝরকে খাওয়ালো। নির্ঝরও কেক হাতে নিল, তবে তা না খাওয়িয়ে মেহেরিনের গায়ে লাগিয়ে দিল। মেহেরিন হাঁ হয়ে তাকিয়ে রইল। সুযোগটা হাতছাড়া করলো না অর্ণব। মেহেরিন হেসে কেক হাতে নিয়ে দুজনের পেছনে দৌড়াতে লাগলো। মেহেরিনের বার্থডে উপলক্ষে এবার পার্টি থ্রো করেছে নীরব। নাম করা হোটেলে সমস্ত আয়োজন করেছে। নির্ঝর আর অর্ণব পার্টিতে উপস্থিত। তাদের দুজনেই ম্যাজেন্টা রঙের স্যুট পরেছে। ইতিমধ্যে ফরহাদ, ঈশান আর আরিফ চলে এসেছে। তারা এসে অর্ণবকে কোলে নিয়ে আদর করতে লাগলো। নির্ঝর দাঁড়িয়ে পুরো অ্যারেঞ্জমেন্ট দেখছে। খোলা আকাশের নিচে আয়োজন করা হয়েছে সবকিছু। চারিদিক লাইটিং করা। মেহমানও আসতে শুরু করেছে। ঈশান ফোরন কেটে বলে ওঠে, পার্টি থ্রু করেছে নীরব, মানে এই কাজটা কি তোর করা উচিত ছিল না নির্ঝর? নির্ঝর কিছু না বলে কঠিন মুখে তাকিয়ে রইল। ফরহাদ হেসে বলল, বাদ দে, বেচারা এভাবেই খুব কষ্ট পেয়েছে। নির্ঝর মুখ ভেঙচি কাটলো। অর্ণব তা দেখে ফিক করে হাসলো। নির্ঝর অর্ণবের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, বলে উঠল, অর্ণব আর তার ড্যাডি মাম্মিকে ফার্স্ট সারপ্রাইজ দিয়ে ফেলেছে, তাই না অর্ণব? অর্ণব হেসে মাথা নাড়লো। নির্ঝর হাঁটু কেড়ে বসে বলল, নীরব তো এখন বাসি সারপ্রাইজ দিচ্ছে। নির্ঝরের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। অর্ণব আরিফের কোল থেকে নেমে গেল। মেহেরিন এসে পড়েছে। সে দৌড়ে চলে গেল তার কাছে। নির্ঝর পিছন ফিরে তাকিয়ে দেখলো ম্যাজেন্টা রঙের একটা গাউন পরে আসছে মেহেরিন। তার পিছনে অফিসার 4-5 জন লোক। তার হাতে একটা ল্যাপটপ আর কানে ব্লুটুথ। নির্ঝর নিঃশ্বাস ছেড়ে বলল, এই মেয়েটা আজকে দিনও কাজ নিয়ে আছে। অতঃপর আবারও কেক কাটলো মেহেরিন। প্রথম কেকটা অর্ণবকে খাওয়ালো, এরপর কাউকেই কেক খাওয়াতে পারলো না সে। নীরব এসে কেক খাওয়ালো তাকে, তার গালে লাগিয়ে দিল। তার নির্ঝর দূর থেকেই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার উপর। হঠাৎ করেই জন আসলো নির্ঝরের কাছে। তার হাতে একটা গিফট। নির্ঝর ভ্রু কুঁচকে তাকাতেই জন বলল, ম্যামের জন্য এসেছে। কে পাঠিয়েছে? নাম দেওয়া নেই। নির্ঝর গিফট হাতে নিয়ে আচ্ছা যাও। অতঃপর গিফট নিয়ে এলো মেহেরিনের কাছে। গিফট বক্স দেখে অর্ণব ছুটে আসলো। নির্ঝর মেহেরিনের হাতে গিফট দিয়ে বলল, কে দিয়েছে জানা নেই, গার্ডের হাতে দিয়ে গেছে। মেহেরিন খানিকটা অবাক হলো। অতঃপর গিফট বক্সটা হাতে নিল। বক্সটা বেশ বড়ই। মেহেরিন এসে তা টেবিলে রাখলো। অর্ণব চেয়ারে দাঁড়িয়ে গিফটটা দেখতে লাগলো। গিফটের প্যাকেটিং তার বেশ পছন্দ হলো। মেহেরিন অর্ণবের দিকে তাকিয়ে বলল, গিফটটা এখন খুলতে চাই। অর্ণব জোরে জোরে মাথা নাড়ল। মেহেরিন হেসে অর্ণবের মাথার চুল এলোমেলো করে দিল। নির্ঝর এসে দাঁড়ালো অর্ণবের পাশে। পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। মেহেরিনের গিফট বক্স খুলতে লাগলো। প্যাকেটিং খুলতেই একটা বক্স দেখলো সে। অতঃপর বক্সের মুখ খুলতেই কয়েকটা বেলুন উড়ে যেতে নিল। অর্ণব অবাক হয়ে চোখে তাকিয়ে আছে বেলুনগুলোর দিকে। নির্ঝর ভ্রু কুঁচকালো। মেহেরিন দেখলো বেলুনের সাথে একটা কার্ড বাঁধা আছে। মেহেরিন বেলুনগুলো দেখে কার্ডটা ছাড়িয়ে নিতেই বেলুনগুলো আকাশে উড়ে গেল। মেহেরিন বক্সের দিকে তাকিয়ে দেখলো এক পাশে এক শুকনো গোলাপ পড়ে আছে। মেহেরিন ভ্রু কুঁচকে তা হাতে নিল। এমন কিছু দেখে নীরব আর নির্ঝরও অবাক। অর্ণব তো তাকিয়ে আছে সেই ওরা বেলুনের দিকে। দূর থেকে ফরহাদ ওরা বুঝতে পারলো কিছু একটা হয়েছে এখানে। মেহেরিন আবারও তাকিয়ে দেখলো এক কোণে একটা ঘর। ঘরটা কাঠের, তুষার ঘেরা ঘরের চারিদিকে। ঘরের দুয়ারের সামনে একজন মেয়ে জড়িয়ে ধরে আছে একজন ছেলেকে। মেহেরিনের মুখের হাসি এর মাঝেই উধাও হয়ে গেল। নির্ঝর ফরহাদকে ডেকে অর্ণবকে পাঠিয়ে দিল। তার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। মেহেরিন এবার সাহস নিয়ে বক্সের দিকে তাকালো। এক কোণে আংটির বক্স দেখতে পেল। মেহেরিনের হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে
আংটির বক্স খুলতেই তাতে একটা আংটি দেখতে পেল। মুহূর্তে তার হাত থেকে পড়ে গেল তা। নির্ঝর ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। মেহরিন ঘামছে, খুব ঘামছে, তার সাথে তার হাত পাও কাঁপছে। নীরব মেহু, হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টি মেহরিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায়। কথা দিয়েছিলাম প্রতি বছর তোমার জন্মদিনে আমাকে মনে করিয়ে দেব। আজও তার ব্যতিক্রম হলো না। আশা করি আকাশে উড়ে যাওয়া বেলুনগুলোকে দেখেছিলে তুমি। বেলুনগুলো কিন্তু হারিয়ে যাবে এই বিশাল আকাশের মাঝে। যাই হোক, সপ্তাহখানেক পরেই আমার আর অদিতার রিং সেরেমনি। আমি আশা করব তুমি সেখানে আসবে। এটাই। আর কিছু লেখা নেই তাতে। মেহরিন চিঠিটা হাতে মুঠিয়ে নিল। নির্ঝর তার চোখের কোণে কিঞ্চিত অশ্রুকণা লক্ষ্য করলো। মেহরিন সেই বেলুনের সাথে থাকা কার্ডটা খুলল। তাতে লেখা ছিল, এঙ্গেজমেন্ট সেরেমনি অফ ফাহান হোসেন অ্যান্ড আদিতা আহমেদ। মেহরিন এটা পড়ার পর যথেষ্ট নিজেকে সামলে নেবার চেষ্টা করলো, তবুও সে দুর্বল হয়ে পড়লো। পড়ে যেতে নিল, তখন টেবিল আঁকড়ে ধরল। নির্ঝর তার কাছে আসতেই নীরব মেহরিনকে আঁকড়ে ধরল। নির্ঝর সেখানেই থেমে নিল। মেহরিনের হাত থেকে কাঁটটা পড়ে গেল। নীরব তাকে ধরার জন্য অন্য চেয়ারে বসালো। নির্ঝর নিচে থাকা কার্ডটা হাতে নিল। তাতে ফাহান হোসেন নাম দেখে ভ্রু কুচকালো সে। বের করে বলল, ফাহান হোসেন, এই নামটা আমি কোথায় যেন পড়েছিলাম। বলেই চোখ ঘোরালো মেহরিনের দিকে। মেহরিন দুহাতে পানির গ্লাস নিয়ে কাপা কাপা হাতে খাওয়ার চেষ্টা করছে। নির্ঝর স্থির দৃষ্টিতে দেখছে তাকে। নামটা কোথায় শুনেছি? কোথায় কোথায়? হাতে এঙ্গেজমেন্টের কার্ড নিয়ে পাইচারি করছে নির্ঝর, আর বিড়বিড় করেই যাচ্ছে। নামটা খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় একটা শুনেছে সে, তবে মনেই করতে পারছে না। পাইচারি শেষে ইজি চেয়ারে বসলো সে। চোখ বন্ধ করে চেয়ার তুলাতে ভাবতে লাগলো নামের কথা। কিছু মনে পড়ছে তার। এই নামটা যখন শুনেছিল মেহু তার সাথেই ছিল। কিছুক্ষণ ভাবার পর চেয়ার তুলানো ছেড়ে দিল সে। ডক্টর ফাহান হোসেন, এই তো মনে পড়েছে। মুখ খুলে শ্বাস নিল সে। কোথায় একটা স্বস্তি অনুভব করলো। দাঁড়িয়ে গেল সে, তবে মুহূর্তেই মনে পড়লো এই ডক্টর ফাহান হোসেনই কে? এই ফাহান হোসেন দুজনে কি এক ব্যক্তি? কারণ নাম তো সবারই এক হতে পারে। নির্ঝর ঠোঁট ভিজিয়ে গায়ের স্যুটটা খুলে বিছানায় রাখলো। শার্টের হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বের হলো মেহুর খোঁজে। এসে মেহরিনকে পেল না। বসার ঘরে এসে দেখে মিস মারিয়ার কোলে অর্ণব ঘুমাচ্ছে। তাকে জিজ্ঞেস করেও মেহুর খোঁজ পাওয়া গেল না। ঘুমন্ত অর্ণবকে কোলে করে ঘরে নিয়ে এলো। বিছানায় তাকে শুয়ে দিতেই বাইরে থেকে মেঘের গর্জন শুনতে পেল। বৃষ্টি হবে বুঝি? নির্ঝর হেঁটে ব্যালকনির কাছে এলো। আকাশের দিকে তাকাতেই মেহুর মুখখানা ভেসে উঠল। হঠাৎ একটা কথা কানের কাছে বারবার বাড়ি খেতে লাগলো। সবার প্রয়োজন একদিন ফুরিয়ে যায় নির্ঝর। কথাটা মেহুর ছিল। ডক্টর ফাহান হোসেনের কেবিনের সামনে দাঁড়িয়ে এই কথা বলেছিল সে। তখন কথার অর্থ না বুঝতে পারলেও এখন বেশ বুঝতে পারছে। মেঘের গর্জন শোনা গেল আরো একবার। অর্ণবের কাছে এসে গায়ে চাদর দিয়ে দিল। নির্ঝর ফোন করে মেহুর কাছে কল করতে লাগলো। ঘরেই ফোন রিং বাজতে লাগলো। এর মানে কি মেহরিন বাড়িতেই আছে? দৌড়ে বাগানের কাছে গেল নির্ঝর। পুরো বাগান খুঁজেও তাকে পেল না সে। হাফিয়ে উপরেও তাকাতেই দেখলো ছাদের গ্রিলের উপর কেউ বসে আছে। নিঃসন্দেহেই মেহু। নির্ঝর নিঃশ্বাস ফেলে বলে উঠল, এই নিশিকন্যা কি খুঁজে যাচ্ছে? আর ইনি কিনা উপরে বসে আছে। ছাদের দরজা খোলাই ছিল। রাতের এই অন্ধকারের মাঝেও পুরো ছাদ আলোকিত। নির্ঝর ধীরে ধীরে পা ফেলে মেহরিনের কাছে এগিয়ে গেল। মেহরিনকে বসে থাকতে দেখে ডাক দেবার জন্য প্রস্তুত হলেও মুহূর্তেই কথা ফিরিয়ে নিল সে। কারণ মেহরিনের পাশে সেই শুকিয়ে যাওয়া গোলাপ, তুষার ঘেরা বাড়ি আর সেই আংটির বক্সটা পড়ে আছে। কেন জানি নির্ঝরের গলা ধরে গেল। মন বলল, ডাক না দিতে। থাক না কিছুক্ষণ একা। যদি একা থাকতে ভালো লাগে তবে সেই ভালো লাগার কাছেই ছেড়ে দিক তাকে। নির্ঝর চোখ নামিয়ে আবারও ঘরের দিকেই হাঁটা ধরলো। এই নিয়ে 10 বার চিঠিটা পড়ল মেহরিন। ফাহানের হাতের লেখা দারুণ সুন্দর। একজন ডক্টর হবার পরেও এই সুন্দর আর মার্জিত হাতের লেখা দেখে প্রথমেই মুগ্ধ হয়েছিল মেহরিন। তবে ফাহান নিজেই একটা কাগজে কিছু কথাবার্তা লিখে মেহরিনকে দিয়েছিল। যদিও সেই সব লেখা পড়ে মেহরিনের তেমন কোনো আগ্রহ দেখা গেল না। তখন ফাহান বলে ওঠে, একটা মজার জিনিস খেয়াল করেছিলে? মেহরিন দ্বিতীয়বারের মতো কাগজে চোখ বুলিয়ে বলল, কই না তো। ফাহান মুচকি হেসে বলেছিল,
আমার হাতের লেখা। একজন ডাক্তার হবার পরেও আমার হাতের লেখা কিন্তু দারুণ সুন্দর, তাই না বলো? ফাহানের এইসব অকারণ কথাবার্তা শুনে হেসেছিল মেহেরিন। ফাহান কখনোই নিজের কাজের কথা বলে না, সবসময় অকাজের কথাবার্তা বলতো সে, তবুও সেই সব কথা শুনে বারবার হেসেছিল মেহেরিন। ফাহানের কাজই ছিল তাকে হাসানো। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকালো। শুকিয়ে যাওয়া গোলাপটা হাতে নিল সে। মনে পড়ে এই গোলাপ দিয়েই তাকে ভালোবাসার কথা বলেছিল সে। গোলাপটাকে কি যত্নেই না রেখেছিস। এভাবে যদি তাদের ভালোবাসাকে যত্ন করে রাখতো। চোখের কোণে অশ্রু জমতে শুরু করেছে। মেহেরিন তা দমিয়ে রেখে তুষার ঘেরা বাড়িটাকে হাতে নিল। মেহেরিনের তুষার খুব পছন্দ। একদিন ফাহান এই বাড়িটা মেহেরিনের সামনে এনে রেখে বলল, এই নাও তোমার স্বপ্নের বাড়ি। মেহেরিন মুচকি হেসে খেলনা বাড়িটাকে হাতে নিল। ফাহান তার পাশে বসে তার দিকে তাকিয়ে বলল, স্বপ্ন দেখেই এত খুশি? যদি তা সত্যি হয় তখন তখন তো তুমি পাগল হয়ে যাবে। মেহেরিনের চুল কানে গজে দিয়ে গালে হাত রেখে ভ্রুকুচকে বলল, হেই পাগলিকে নিয়ে তখন আমি সংসার করবো কিভাবে? মেহেরিন রেগে মুখ ভেঙচি কাটলো, বলে উঠল, যেমন করে এই পাগলিকে ভালোবাসো। ফাহান হেসে তাকে এক হাত দিয়ে জড়িয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে সেই স্মৃতির অবসান ঘটল। তৃতীয়বারের মতো মেঘের গর্জনে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মেহেরিন আংটির বাক্সখানা হাতে নিল। তার হাত কাঁপতে শুরু করলো। আংটির বাক্স খুলতেই এক পাতা অতীত সামনে এসে হাজির হলো। গিটার হাতে চেয়ারে বসে একগাদা লোকের সামনে গান গাইছে মেহেরিন। এই এত লোকের মাঝে তার চোখ ছিল শুধুই সামনে দাঁড়ানো লোকটার দিকে। ড্রিঙ্ক হাতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল ফাহান মেহেরিনের দিকে। মেহেরিন তার লজ্জা মাখা মুখে গান গেয়ে চলছে তার জন্য, তাদের প্রিয় মিলে তুম হামকো, যা দিয়ে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। সেই গান দিয়েই সম্পর্কের পরবর্তী ধাপ পেরোতে যাচ্ছিল মেহেরিন। গান শেষেই আংটির বাক্স হাতে ফাহানের সামনে হাঁটু গেড়ে বিয়ের প্রপোজাল রেখেছিল সে। ফাহান মুচকি হেসে তার হাত বাড়িয়ে দিয়েছিল। মেহেরিন নিজ হাতে তার অনামিকা আঙুলে সেই আংটি পরিয়ে দিয়েছিল। ভেবেছিল এই বুঝি নতুন করে আবার পথ চলা শুরু হবে। তবে কে জেনেছিল এই ধাপ তার সম্পর্কের ইতি টানবে। চোখ ভিজে উঠেছিল অশ্রু ভরে। বৃষ্টির পানির সাথে সাথে সেই অশ্রু গড়িয়ে কখন পড়ল টের পেল না। মেহেরিন আংটি হাতে নিল। আংটির পেছনের দিকে এম আর লাভ এফ লেখা। মেহেরিন আংটি হাতে নিল। আংটির পেছনে দিকে এম এফ লেখা। মেহেরিন হাত মুঠো করে নিল। চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। কেন ঝরছে তার জানা নেই। বৃষ্টির গতি বেড়ে গেল। দমকা হাওয়া বইতে লাগলো। রাতও বেশ হয়েছে। নির্ঝরের মেহেরিনের চিন্তা হতে লাগলো। সেবার ছাদের দিকে পা বাড়াতেই দেখলো মেহেরিন দৌড়ে নামছে। তাকে দেখে অবাক হলো সে। কিছু জিজ্ঞেস করবে তার আগেই মেহেরিন তার পাশ কাটিয়ে বাইরে বের হয়ে গেল। নির্ঝর ব্যালকনির কাছে এসে দেখলো মেহেরিন বাগানের নিচে বসে হাত দিয়ে কিছু খুঁজে চলছে। ভ্রু কুঞ্চিত হলো তার। মেহেরিনের হাতের আংটিটা নিচে পড়ে গেছে বিধায় তাই পাগলের মতো খুঁজে চলছে সে। নির্ঝর একটা ছাতা হাতে বের হয়ে এলো। মেহেরিনের একটু কাছে থেমে দেখলো নিচে বসে পাগলের মতো কিছু খুঁজে চলছে। চারিদিকে আলো, তবুও মনে হচ্ছে আধারের মাঝেই কিছু খুঁজছে সে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে পা আগাতে যাবে, অমনি পায়ের কাছে সূক্ষ্ম কিছু চোখে পড়লো তার। নির্ঝর নিচ থেকে তা হাতে তুলে দেখলো একটা আংটি। মেহেরিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো এই আংটি কি তবে খুঁজছে এই মেয়ে? মেহেরিন এই বৃষ্টির মাঝে কাক ভেজা হয়ে আংটি খুঁজেই চলছে। বৃষ্টির আর কান্না এক হয়ে গেছে, তবুও হাত দিয়ে সেই কান্না মুছে সে। হুট করেই তার সামনে একজোড়া পা দেখলো সে। মাথা তুলে তাকাতেই দেখলো নির্ঝর তার মাথার উপর ছাতা ধরে আছে আর নিচে ভিজছে। নির্ঝর তার হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো। যা নিজের থেকে হারিয়ে যায় তা কখনো খুঁজে পাওয়া যায় না। মেহেরিনের চোখের পানি স্তব্ধ হয়ে গেল। ঢোক গেলে তাকিয়ে রইল তার দিকে। নির্ঝর দ্বিতীয়বারের মতো কঠিন গলায় বলল, মেহু, উঠে এসো। মেহেরিন এবার হাত বাড়ালো তার দিকে। নির্ঝর সেই হাতখানা ধরে উঠালো তাকে। তাকিয়ে আছে তার দিকে। মেহেরিন চোখ নামিয়ে রেখেছে। নির্ঝর তার ভেজা চুলগুলো কানে গুঁজে দিল। মেহেরিন এবার মুখ তুলে তাকালো তার দিকে। নির্ঝরের মনে হলো এই কোনো নতুন এক মেহুকে দেখছে সে। ভালোবাসার কাঙাল সে। কোনো এক নিরীহ রমণী যার আছে এক নজর কাড়া চোখ আর স্নিগ্ধ দুখানা ঠোঁট। ঠোঁট জোড়া অবশ্য কাঁপছে তার। নিজ হাত বাড়াতেই মেহেরিন জড়িয়ে ধরল তাকে। এই বুঝি এমন কারো কাঁধে মাথা রাখার জন্য মত ছিল সে। পোশাক চেঞ্জ করে গুটিসুটি মেরে সোফার কোণে ঘুমিয়ে আছে মেহেরিন। নির্ঝর পা বাড়িয়ে
কাছে এলো তার। ঘুমের মাঝে তার নিশিকন্যাকে একটু বেশি মুখর লাগে বলে মনে হচ্ছে। নির্ঝর খেয়াল করলো মেহেরিন শীতে কুকড়াচ্ছে। কুকড়ানোরই কথা। অনেকক্ষণ নির্ঝর বিড়বিড় করে বলতে লাগলো, কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে আমার নিশিকন্যা, তাই এখন সে ঘুমের মধ্যে মগ্ন হয়ে আছে। আচ্ছা নিশিকন্যা, তোমাকে কেউ কখনো বলেছে যে কাঁদলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে? সব মেয়েদের কিন্তু লাগে না। আমি অনেক মেয়ের কান্না দেখেছি, তবে নিশিকন্যার কান্না আমাকে এই প্রথম পাগল করলো। নির্ঝর মেহেরিনের মাথায় হাত রাখতেই দেখলো চুল ভেজা। এই মেয়ে তো দেখছি সর্দি লাগাবে। একটা বালিশ আর চাদর আনলো, মাথার তলে বালিশ দিয়ে চুলগুলো সরিয়ে দিল। গায়ে চাদর টেনে মেহেরিনের মুখের সামনে এসে বসলো, তার মাথায় হাত বুলাতে লাগলো। নির্ঝর স্নিগ্ধ চোখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। তার উষ্ণ ঠোঁট তার প্রেমে পড়েছে যেন বারবার। কি যেন ভেবে নির্ঝর মেহেরিনের ঠোঁটের খুব কাছে এসে গেল। তার নিঃশ্বাস পড়ছে তার মুখের উপর, চোখের পাতা নড়ছে। নির্ঝর ফিক করে হেসে দিয়ে কপালে চুমু খেয়ে উঠে গেল সেখান থেকে। পেছনে ফিরে একবার দেখলো এই নিশিকন্যা। সকাল হলেই এই নিশিকন্যা আর নিশিকন্যা থাকবে না। রাতের এই কান্না, এই দুঃখ, এই ক্ষত কিছুই মনে রাখবে না সে। ততদিন তো রাখবে না যতদিন এই ফাহান আবারও তার পুরনো ক্ষত জাগিয়ে তোলে। আবারও নতুন একটা সকালের মাঝে নতুন একজন মেহেরিনকে দেখা যাবে। নির্ঝর জানে এমনটাই হবে। মেহেরিন জানে কিভাবে নিজেকে শক্ত রাখতে হয়, তবুও এক সময় সময়ের কাছে হার মানতে হয় তাকে, সুখ বিলিয়ে দিতে হয় তার কাছে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে অর্ণবের কাছে আসে। গায়ের চাদরটা ইতিমধ্যে ফেলে দিয়েছে সে। নির্ঝর আবারও তার গায়ে চাদর টেনে তার পাশে বসে পড়ে। অতঃপর সোশ্যাল সাইটে ডক্টর ফাহান হোসেনের সম্পর্কে খোঁজ নেয়। ডক্টর ফাহান হোসেন দেশের একজন ইয়াংগেস্ট সাইকিয়াট্রিস্ট। লন্ডন থেকে পড়াশোনা শেষে নিজ দেশে এসেই থাকছেন গত বছর যাবৎ। নির্ঝর তার সম্পর্কে আরও খোঁজ নিয়ে জানতে পারে মেহেরিন বর্ষা খানের সাথে তার বিয়ের গুঞ্জন উঠেছিল, তবে তা ভেঙেও গেল। কিন্তু এরপর ফাহান হোসেনের বিয়ের কোনো কথাই বলা নেই। নির্ঝরের মাথায় কেমন একটা চক্কর দিল। মাথার চুল টেনে বসে রইল সে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। হঠাৎ করেই কানে অর্ণবের স্বর এলো। ঘুমের ঘোরেই তাকে ডাকছে সে। নির্ঝরের অস্থির শরীর মুহূর্তেই শান্ত হয়ে গেল। অর্ণবের মাথায় হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরল সে। মুহূর্তেই ঘুমিয়ে পড়ল নির্ঝর। তবে স্বপ্নের মাঝে উকি দিল নিশিকন্যা।